আর কাবিল দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে শোক সাগরে ভাসিয়ে মঙ্গলবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন। ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি ঘোষণা। বিদায় খালেদা জিয়া, এই শিরোনামে আজ কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে শুরুতে আসি, আজকে ভোরে তিনি না ফেরার দেশে সবাইকে শোক সাগরে ভাসিয়ে পাড়ি জমিয়েছেন। তিনি গণতন্ত্রের নেত্রী, তার অনেক উপাধি আছে, তিনি আমৃত্যু সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন এবং একটি মহাকালের সমাপ্তি ঘটল। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের জন্য আজীবন তিনি সংগ্রাম করেছেন। এই অপূরণীয় ক্ষতি আসলে পোষাবার নয়, যেটি প্রধান উপদেষ্টাও জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। আপনি তার উপদেষ্টা, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আপনার স্মৃতিচারণ একটু শুনতে চাই। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের দেশ নেত্রী, আমাদের সকলের মা বেগম খালেদা জিয়ার জন্য ওনার আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমি এই কামনা করে শুরু করছি। আজকে সকাল 6:20 আমার ঘুম ভাঙে একটা টেলিফোন কলে। আমি আমার এক রাজনৈতিক সহকর্মীর কাছ থেকে আমি টেলিফোন কল পাই এবং প্রথম শুনতে পাই যে ম্যাডাম আমাদের মাঝে আর নাই। ওনার শরীর অনেক দিন ধরেই খারাপ। ওনার দীর্ঘ কারাবাসের নির্জনতা, অযত্ন, চিকিৎসা অবহেলা, ঔষধে অবহেলা, বিভিন্ন কারণে উনি অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন। উনি মাল্টিপল অর্গান ফেলিওরে ভুগছিলেন। অনেকদিন ধরে ওনার স্বাস্থ্য একেবারেই ফ্রাজাইল। তো আজকে উনি সর্বশেষ আমাদের ছেড়ে চলে গেছেন। আমার মনে হয় যে সমস্ত বাংলাদেশি আজকে শোকে মুহ্যমান। আমি সকাল 10টার সময় বিএনপি গুলশান অফিসে যাই। সেখানে আমাদের কিছু প্রিপারেটরি কাজ ছিল। তো সেখানে যাওয়ার সময় আমি দেখলাম যে ধীরে ধীরে ঢাকা শহরের নারী পুরুষ ওনারা এই অফিসের সামনে জড়ো হচ্ছেন। আমি গুলশান অফিস থেকে বেরিয়ে আসি দুপুর 1টার দিকে। তখন দেখলাম যে ওই এলাকাটার লোকে জনাকীর্ণ, একেবারেই জনাকীর্ণ। আমার কয়েকজনের সাথে কথা হয়েছে এবং বেশিরভাগ নারী পুরুষ ওখানে এসেছেন আমাদের ম্যাডামের জন্য দোয়া করতে। ওনারা অনেকে কোরআন শরীফ পড়ছেন, ওনারা সূরা পড়ছেন এবং ম্যাডামের জন্য ওনারা দোয়া করছেন। তো এই যে একটা নক্ষত্রের যে পতন, আমার মনে হয় যে আজকের দিনটা আমাদের ইতিহাসের একটা বিশাল মাইল ফলক হয়ে থাকবে। আমরা শুধু নেতাই হারাইনি, আমরা অভিভাবক হারিয়েছি। কারণ বেগম খালেদা জিয়া উনি শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ সময়ের পরিবর্তনে উনি আসলে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল, পথ এগুলোর উপরে উনি নিজেকে উঠিয়ে নিয়েছেন। উনি ছিলেন আমাদের রাজনৈতিক এক ধরনের গার্জিয়ান। বিএনপির সমর্থক হোক বা অন্য দলের সমর্থক হোক, উনি একটা সেন্টার অফ ইউনিটি পর্যায়ে নিজেকে নিয়ে এসেছিলেন। বাংলাদেশের অখণ্ডতা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বতা বলেন, আপনার সিম্বল অফ স্ট্যাবিলিটি, সিম্বল অফ ইউনিটি, এই সবগুলোর এপিসেন্টারে ছিলেন উনি। তো এই যে ওনার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো আজকে বাংলাদেশে, আমি জানি না আমাদের কত মাস কত বছর লাগবে এই শূন্যতা পূরণের জন্য। আমি আশা করি যে সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই শূন্যতাটাকে ধারণ করবে এবং খুব যত দ্রুত সম্ভব আমরা সবাই মিলিতভাবে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক পথযাত্রা, এই পথযাত্রাকে আমরা অব্যাহত রাখবো এবং দেশটিকে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমি যদি বলি যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য বিএনপি 7 দিনের শোক প্রকাশ করেছে এবং জাতিসংঘের পক্ষ থেকে শোক বার্তা পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
তিনি গভীর শোক প্রকাশ করে তিনি টুইট করেছেন। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, চীন, ইইউ শোক বার্তা প্রকাশ করেছেন। খালেদা জিয়ার জানাজা হচ্ছে আগামীকাল বুধবার বেলা 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। তার যে কর্ম, এই 3বারের প্রধানমন্ত্রী, দেশের জন্য তার যে অবদান, সে অবদানের বিষয়গুলো যে আপনারা তো পাশ থেকে দেখেছেন, একটু জানতে চাই ছোট্ট। আমি কর্মে যাওয়ার আগে আমি আরেকটু বলতে চাই যে উনি যে শুধুমাত্র আপসীর নেত্রী ছিলেন বা একজন খুব বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন তাই না, উনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। ওনার যে আপনার হিউম্যান অ্যাসপেক্ট অফ আ লিডারশিপ, এটা একেবারেই আনপ্যারালাল। এটা আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কারোর সাথে আপনি কম্পেয়ার মনে হয় করতে পারবেন না। আমি 2টা ছোট্ট উদাহরণ দিই আমার ব্যক্তিগত ওনার সাথে যে ইন্টারাকশন, 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে আমি 2টা উদাহরণ দিই। একটা উদাহরণ হলো আপনার 1985 সাল, তখন আমি মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। আমি বরিশাল মেডিকেল কলেজের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু বরিশাল মেডিকেল কলেজে পড়া সত্ত্বেও আমি আসলে তখন এরশাদ বিরোধী আন্দোলনে প্রায় আমাকে ঢাকা আসতে হতো, আর ঢাকা আসতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনে আমরা যোগ দিতাম এবং আমরা কয়েকজন বন্ধু ছিলাম যে ম্যাডামের সাথে সাথেই অনেক সময় থাকতাম, বিভিন্ন জায়গাতে আমরা যেতাম। তো আমার মনে পড়ে একবার আমরা ওনাকে নিয়ে ঢাকা থেকে লঞ্চ যোগে আমরা মঠবাড়িয়ায় চলে গিয়েছিলাম বরিশাল হয়ে, এবং মঠবাড়িয়া থেকে ফেরার পথে তখন রাত, ম্যাডাম একাই লঞ্চের সামনে দাঁড়িয়েছিলেন, আমি পাশে দাঁড়িয়েছি। তিনি তখন আমাকে উনি বললেন যে ডাক্তার, আমাকে উনি ডাক্তার বলতেন যেহেতু মেডিকেল কলেজে তখন আমি 5th ইয়ারে পড়তাম। ডাক্তার, তোমরা অনেক ভালো যারা ছাত্র দল করো, আমি চাই যে তোমরা তোমাদের যার যার প্রফেশনের যে সর্বোচ্চ স্তর, সেই স্তরে তোমরা পৌঁছাও, পড়াশোনার দিকে বেশি মনোযোগী হও। আমার চোখের সামনে অনেক ভালো ভালো ছাত্র রাজনীতি করতে যেয়ে পড়াশোনা থেকে তাদের বিচ্যুতি ঘটেছে, তারা তাদের পড়াশোনা সঠিকভাবে করতে পারে নাই। তো আমি চাই তোমাদের মধ্যে যারা মেধাবী, তোমরা সঠিকভাবে পড়াশোনা করো, তোমাদের প্রফেশনের সর্বোচ্চ জায়গায় যাও এবং ফিরে এসে যখন সুযোগ পাও তখন দেশকে তোমরা দাও, দেশের জন্য কাজ করো। এই কথাটা আমার এখনও কানে ভাসে। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি করেছি, প্রায় 62টা দেশে আমি চাকরি করেছি, বিশ্ব ব্যাংক, অন্যান্য বিভিন্ন সংস্থার হয়ে, কিন্তু ওনার এই কথাটা আমার সবসময় কানে ভাসত। এবং আমার মনে হয় ওইটা একটা বড় কারণ যে আজকে আমি বিশ্ব ব্যাংক থেকে এবছরই আমি ফেব্রুয়ারিতে রিটায়ার করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বাংলাদেশে ফেরত যাব এবং বাংলাদেশের জন্য আমি কাজ করব। এইটা একটা ওনার যে লিডারশিপের বাইরেও যে ওনার যে মাদারলি কোয়ালিটি এবং একটা ইয়াং ছেলে বা মেয়েকে যে ইনফ্লুয়েন্স করার যে ওনার ক্ষমতা, আমি একটু বললাম। আমি আপনার স্মৃতি আবারও শুনবো। আমাদের এক সহকর্মী আছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, হাসান মাহমুদ, আমরা একটু তার কাছে যেতে চাই। হাসান, সেখানে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ শোক বয়ে তারা শোক বার্তা লিখে গেছেন। এখন সেখানকার পরিস্থিতি কি একটু আমাদেরকে জানাবেন? ফখরুল, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে দেখছিলাম যে শুরুতে বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন, যদিও দুপুরের দিকেই কিন্তু 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সেখানে ছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে এসেছেন, বেগম খালেদা জিয়ার জন্য শোক বই যে রাখা হয়েছে সেখানে তারা স্বাক্ষর করেছেন, তাদের স্মৃতি লিখে রেখেছেন। বিশেষত এখানে চীনের রাষ্ট্রদূত এসেছেন, পাকিস্তানের রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনিও এসেছেন, কানাডার রাষ্ট্রদূত তিনিও এসেছেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এসেছিলেন। এর বাইরে আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি তারাও কিন্তু এখানে এসেছেন। বেগম জিয়ার যে শোক বই, সেই শোক বই আমরা স্বাক্ষর করেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা তারা কিন্তু এখানে ভিড় করছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে অনেকেই বিএনপির নারী কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। এখন যদিও নারীদের সংখ্যা কিছুটা কম, তবে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় চেয়ারম্যানের সেখানে এখন পর্যন্ত নেতাকর্মীরা ভিড় করছেন এবং বেগম জিয়া চলে যাবার যে শোক সেটি আসলে কিন্তু অপূরণীয়, এমনটাই কিন্তু এখানকার নেতাকর্মীরা বলছেন। যদিও তার পুত্র তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অনেক আগেই, একই সাথে তিনি দেশে এসে দেশের হাল ধরছেন, তারপরেও তার চলে যাওয়ার
যে অপূরণীয় ক্ষতি আসলে সেটি কোনোভাবে পূরণ করা সম্ভব নয়, এটি কিন্তু এখানকার যারা নেতাকর্মী তারা বলছেন। এবং আপনাকে জানিয়ে রেখে যে উনি দুইটি স্বৈরাচারের বিরুদ্ধে উনি কিন্তু সফল একজন সংগ্রামী নারী, যিনি দুইটি স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়লাভ করেছেন। বিশেষত 90-এর দশকে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু তিনি একক নেতৃত্ব দিয়েছিলেন। আমরা দেখেছি আওয়ামী লীগ সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল সেখানে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি যে খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি সেটি কিন্তু কোনোভাবে সেখানে অংশগ্রহণ করেনি। এবং তিনি লাগাতার কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু তিনি উঠে এসেছেন। একই সাথে দেশকে স্বৈরাচার মুক্ত করে একটি গণতান্ত্রিক যে ধারা সেই ধারায় নিয়ে এসেছিলেন। একই সাথে আমরা দেখেছি 2008 সালের কথিত একটি নির্বাচনের মধ্য দিয়ে যখন শেখ হাসিনার সরকার গঠন করে তখনও কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে তারা কিন্তু একটি অবৈধ নির্বাচনের পন্থা আবিষ্কার করে সেই নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি স্বৈরাচারের জন্ম হয় বাংলাদেশে। সেই স্বৈরাচারের বিরুদ্ধেও কিন্তু তিনি আপোষহীন সংগ্রাম করে গিয়েছেন, বিশেষত অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তার যে সংগ্রাম সেটি কিন্তু অতুলনীয়। এই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু তিনি তার দিনাতিপাত করেছেন। একসময় 2018 সালে তাকে একটি মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়। এরপরে দীর্ঘ সময় তিনি কারাবাস ছিলেন এবং পরবর্তীতে 2021 সালে যখন তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তখন কিন্তু তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু ভেঙে পড়ে। তিনি আর সাধারণ নেতা কর্মীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে আর ফেরার তার সম্ভাবনা কমে যায় এবং তিনি আর ফিরতেই পারলেন না। শেষ পর্যন্ত তিনি আসলে পরপারে পাড়ি জমালেন এবং তার চলে যাওয়াটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য যে অপূরণীয় ক্ষতি সেটাই কিন্তু এখানকার নেতাকর্মীরা বলছেন। বিভিন্ন রাষ্ট্রদূত যারা রয়েছেন তারাও কিন্তু এমনটাই বলছেন যে বাংলাদেশ শুধু নয় বিশ্বের ইতিহাসে তার মতো এরকম দৃঢ়চেতা মানুষের অভাব কিন্তু অপূরণীয়। তিনি যেরকম দুটি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে উন্নীত করেছেন সেটি আর কিন্তু বিশ্বে অন্য কোথাও এরকম নজির নেই। ফলে তার চলে যাওয়া আসলে অপূরণীয় ক্ষতি, তবে চলে যেতেই হয়, চলে যায়, তারপরেও সেটি বাংলাদেশের মানুষকে আসলে দীর্ঘদিন ভোগাবে তার নেতৃত্ব। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দল মত নির্বিশেষে সব দলের মানুষ কিন্তু তার জন্য দোয়া করেছে। এবং বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়, সেখানকার পরিস্থিতি আমরা আবারও জানবো, আপনার কাছে ফিরবো, আপনি থাকুন সেখানে। আমার সঙ্গে আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা যদি দেখি যে 1982 সালে বিএনপির সদস্য পদ লাভ করেন, গৃহবধূ থেকে একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রনেতা। 1983 সালে দলের সহসভাপতি হন, 84 সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন, এরপর টানা 41 বছরের বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন, 3বারের প্রধানমন্ত্রী তিনি। তার যে দৃঢ়চেতা নেতৃত্ব, আপোষহীন ভূমিকা, তার যে গত 17 বছরের সংগ্রাম এ বয়সেও, সেই সংগ্রাম নিয়ে আসলে কি বলতে চান? ওনার সংগ্রামের কথা তো আমরা সবাই জানি। কারাবরণ করতে হয়েছে তাকে। উনি আপোষহীন নেত্রী ছিলেন। ওনার আপোষহীনতার কারণেই বাংলাদেশ স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করতে পেরেছিল। ওই সময় অনেকেই ওনার সাথে এরশাদ সাহেবের সাথে কম্প্রোমাইজ করেছে, কেউ গাড়ি ভ্রমণে গিয়েছে, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণেই শেষ পর্যন্ত বাধ্য হয় এরশাদ চলে যেতে এবং তার ফলশ্রুতিতে আমরা শাহাবুদ্দিন সাহেবের সরকারের নেতৃত্বে যে সেই নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা সর্বপ্রথম উনি নারী প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে উনি বসেন। তারপরে উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। গত 1.5 যুগ ওনাকে অনেক অত্যাচার, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। সেটাও আপোষহীনতার, উনি আপোষ করতে চাননি, সেই কারণেই ওনাকে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে উনি কিভাবে নির্জন কারাবাস, ওনার চিকিৎসার অভাব, এবং উনি জেলে যাবেন সেটা জানতেন, তারপরও তিনি বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন। উনি শেষ পর্যন্ত বলতেন যে আমি বাংলাদেশে জন্মেছি, আমি বাংলাদেশেই আমার মৃত্যুবরণ হবে, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশের বাইরে আমি কখনোই কোনো ঠিকানা আমার হবে না, এটা সবসময় উনি বলতেন। এবং একজন জাতীয়তাবাদী একজন নেতার যে যতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, দেশপ্রেম হোক, দেশের প্রতি এনগেজমেন্ট হোক, দেশের মানুষের প্রতি ভালোবাসা হোক, সাহসিকতা হোক, এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্সের একটা মিলনস্থল ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনাকে যেটা বলছিলাম, আমি আমার প্রথম
আমার সাথে ওনার পার্সোনাল যে ইন্টারাকশন সেটা আমি বলেছি। দ্বিতীয় আমি বলি একটা, সেটা কয়েকদিন আগের, কয়েক মাস আগের, বেশি দিন আগের না। উনি যে শুধুমাত্র একজন আপসহীন নেতা তাই না, উনি একটা মহান মানুষ হিসেবে মানবীয় যে গুণাবলী এবং মানুষের প্রতি যে ওনার সেন্স অফ রেসপেক্ট, এটা ছিল সাংঘাতিক গভীর। উনি যখন এবারে যখন উনি লন্ডনে গেলেন চিকিৎসার জন্য, তার ঠিক 3 দিন আগের কথা, আমার সুযোগ হয়েছিল, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিল ওনার সাথে দেখা করার, এবং শুধু উনি আর আমিই ছিলাম। প্রায় 35 থেকে 40 মিনিট আমরা কথা বলেছি। পূর্বের অনেক স্মৃতি উনি রোমন্থন করেছেন। কিন্তু আমাদের সাক্ষাতের প্রথমেই উনি আমাকে বললেন যে দেখো, টাকা তো টাকার জায়গাতেই আছে, আমি তো কোনো টাকা নেইনি, ওদের টাকা তো টাকার জায়গাতেই আছে, তা হাসিনা আমাকে এত কষ্ট কেন দিল? বিশ্বাস করেন, দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ান টাইম, একবারই উনি শুধু হাসিনার নাম মুখে এনেছেন এবং কোনো রকম ডিসরেসপেক্ট নাই। ওনাকে যে ব্যক্তি ওনাকে ব্যক্তিগতভাবে এত কষ্ট দিয়েছে, আপনার পুরোপুরি আপনার অবিচার করেছে এবং অন্যায়ভাবে। আমি আপনার স্মৃতিটুকু শুনতে চাই একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আর কাবেল দেশ সন্ধ্যা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আর কাবেল দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা বিএনপি চেয়ারপারসনের আমি যদি একটু বলি যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, সেটি 1982 সালে বিএনপি সদস্য পদ লাভ করেছিলেন। টানা 41 বছর বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন শেষে মঙ্গলবার ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তিনি প্রথম দফায় 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় দফায় 1996 সালে দায়িত্ব পালন করেন। তৃতীয় দফায় 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবং যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়া: সংস্থাপন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমাদের একজন সহকর্মী আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফররুক বাবু আছেন। ফররুক বাবু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এখন? সেই এভার কেয়ারের সামনের পরিস্থিতি এখন কেমন? যেমনটা আপনি আসলে বলছিলেন যে এখানে এভারকেয়ার হাসপাতালের সামনে মানুষের যে এই শীতকে উপেক্ষা করে, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে এখানে মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছেন, বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগীয় শহর, উপজেলা থেকেও যারা চলে আসছেন, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পরবর্তী সময়ে তারা ঢাকায় এসেছিলেন এবং অনেকেই চলে গেছিলেন, এবং যেহেতু নির্বাচন চলছে এবং সেই নির্বাচনকে ঘিরেই সবাই ব্যস্ত থাকার মধ্যেই এই দুঃসংবাদ পেয়ে সবাই ছুটে এসেছেন ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালের এই প্রাঙ্গণে। এবং এখানে আমি একটু বলে রাখি যে আসলে মানুষের যে কথার যদি মৃত্যু হয়, সেই কথাগুলো তার হৃদয় থেকে বের হয়, এবং সেই কথাগুলো হৃদয় থেকে বের হয় সেই ইতিমধ্যে অনেকের যে চোখের ভাষা এবং তাদের যে আকুতি, এবং বেগম জিয়াকে নিয়ে তাদের যে কথা, এবং তারা যে তাকে বেগম জিয়া যে বলেছিলেন যে সারা বাংলাদেশের মানুষই আমার স্বজন, তিনি যখন স্বজন হারা হয়ে হাহাকার করেছিলেন, এবং যিনি সাদা পোশাককে সবথেকে শোককে শক্তিতে রূপান্তর করেছিলেন, সেই আপসের নেত্রীর সেই কথাগুলো নিয়ে আসলে মানুষের মধ্যে এখন নিজেরা আলোচনা করছেন, এবং তারা বলার চেষ্টা করছে আসলে যে নিজেদের যে তাদের নেত্রী যে কথা বলে দিয়ে গেছেন, এবং যে খালেদা জিয়া বাংলাদেশের মা হিসেবে তারা দেখেছেন যে সেই মাকে তারা কিভাবে বিদায় যাত্রা, শেষ যাত্রা দিবেন, সেই নিয়ে তাদের যে মনে কষ্ট, এবং সেই কষ্ট নিয়ে তারা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, এবং তারা এই বিষয়টাকে আসলে শোককে তারা শক্তিতে পরিণত করে তার যে দেখানো পথ, তার যে আদর্শিক চিন্তাভাবনা দেশ এবং জাতিকে নিয়ে, এবং শুধু জাতি নয়, একটা জ্ঞানভিত্তিক জাতি গড়ার যে বিষয় নিয়ে, সেই ভীষণকে তারা খালেদা জিয়া সেই ভীষণকে তারা স্বপ্ন করার বিষয় নিয়ে ভাবছেন। আমরা ইতিমধ্যে আসলে একটু জানতে চাচ্ছিলাম যে একজনের কাছে যে আসলে বিএনপি চেয়ারপারসন তার যে ভিশনারি বক্তব্য, সেগুলো আসলে তৃণমূল কীভাবে ধারণ করছে এবং আগামীতে সেগুলো কীভাবে বাস্তবায়ন করবে বলে আপনারা আসলে মনে করছেন? আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ নারী থেকে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে মৃত্যুর পরে সেই শোককে কাটিয়ে সে দলের হাল ধরেছেন, এবং দেশের ক্রান্তিকালে সে এরশাদ বিরোধী আন্দোলনে সে আপসহীনভাবে সে সংগ্রাম করেছেন, এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে
তার বুকের উপর স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, জগদ্দল পাথর এখানে বুকের উপর বসেছে, তার একটা ছেলে হারা হয়েছে, তারপরে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে। সেখানেও আমরা দেখেছি, আমরা মনে করতেছি অনেকেই যে তাকে ছোলো পয়জন দিয়ে আজকে এই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তারপরেই উনি আজকে মৃত্যুবরণ করলেন। আমরা সবাই ব্যথিত। আজকে বেগম খালেদা জিয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সে আপোষহীন ভূমিকা রাখার কারণেই উনি আপোষহীন নেতৃত্বে পরিণত হয়েছে, এবং এই যে আপোষহীন থেকে তাকে এত অফার দেওয়া হয়েছে আপনি সুখে শান্তিতে থাকবেন, বিদেশ যাননি, এবং আজকে সেই গণতন্ত্র রক্ষার জন্য, দেশকে বাঁচাবার জন্য একটি স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজকে মনে করি যেন এই ফ্যাসিস্ট থেকে আমাদের দেশ মুক্ত হয়েছে, দেশ বাঁচবে, কিন্তু আমাদের নেত্রী নাই, তিনি বেঁচে নাই, তাকে এই ফ্যাসিস্ট মেরে ফেলেছে। এই দেশনেত্রীর মৃত্যুকে আমরা চোখের পাথরকে বুকে চাপা দিয়ে আমরা আগামীর এই নির্বাচনকে সামনে আমরা যেমনটা আসলে মানুষের আবেগের এই যে আস্ফোরণ, এবং মানুষ তাকে নিয়ে এবং তার প্রতি যে তার দেখানো পথে হাঁটার সেই প্রত্যয় ব্যক্ত করছেন এখানে এসে। জানে তারা দেখতে পাবে না, তবুও তারা এখানে আসছেন, যেহেতু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এখানে খালেদা জিয়া। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাবে, আপনি থাকুন এভারকেয়ার হাসপাতালে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। আমি একটু আবারও স্টুডিওতে যেতে চাই, ডক্টর জিয়াউদ্দিন হায়দার আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার কাছে একটু আসি। আসলে খুবই হৃদয় বিদারক একটি দৃশ্যের অবতারণা হয়েছে। আগামীকাল তার জানাজা, সেখানে লক্ষ লক্ষ মানুষ সাথে উপস্থিত হবেন বেগম খালেদা জিয়াকে একবার বিদায় জানানোর জন্য। তার যে ভাষণ, এবং তিনি সবসময় মানুষের কথা বলতেন, এদেশের মানুষই তার পরিবার, এদেশের তিনি বিদেশে যেতে কখনোই চাইতেন না, দেশের দুঃসময়ে সবসময় তিনি হাল ধরতেন। আপনার সেই স্মৃতির কথা শুনছিলাম, আমি একটু যদি স্মরণ করেন। না, আমি যেটা বলছিলাম যে একজন দলীয় মহান নেতা বা একজন রাষ্ট্রের মহান নেতার পাশাপাশি ওনার যে হিউম্যান সাইডটা, হ্যাঁ, উনি যে মানুষের প্রতি মানুষের সম্মান, ওনাকে যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে জীবনে, হ্যাঁ, আমি দেখলাম যে তার নামটা উনি বেশ সম্মানের সাথেই উনি নিলেন, কোনো অসম্মান উনি করেননি। উনি আপনার অন্যান্য এর আগেরও যত জলসভার বক্তৃতা দেখবেন যে মানুষকে কখনো অসম্মান করতেন না। উনি একটা রেসপেক্টফুল পলিটিক্যাল এনভায়রনমেন্ট কীভাবে মেনটেন করতে হয়, রেসপেক্টফুল একটা সমাজ কীভাবে তৈরি করতে হয়, এগুলো ছিল উনি ছিলেন একটা পথিকৃৎ। তো এগুলোর পাশাপাশি আপনারা যদি দেখেন যে উন্নয়নে ওনার অবদান বা মানব কল্যাণে ওনার অবদান, অপরিসীম অবদান বাংলাদেশে। আমাদের বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট একবার ভিজিটে এসেছিল 2015-16 দিকে। তখন আমরা বাংলাদেশের যে জিডিপির যে ডেটা 1990 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত প্রত্যেক বছরে জিডিপির ডেটা আমরা অ্যানালিসিস করেছিলাম, অন্যান্য অনেক ইন্ডিকেটর আমরা অ্যানালিসিস করেছিলাম। জিডিপির ডেটা অ্যানালিসিস করে যেটা আমরা একটা কার্ভ যেটা দেখলাম যে 1991 সাল থেকে 1995-96 যে সাল, যে জিডিপির যে গ্রোথ রেট, কিন্তু কার্ভ যে স্লোপটা বেশ আপনার শার্প স্লোপ, উপরের দিকে উঠতেছে। আবার এই কার্ভটা মোটামুটি ফ্ল্যাটেন্ড হয়ে গেছে 1996 সাল থেকে শুরু করে আপনার 2000 সাল পর্যন্ত। আবার এই জিডিপির কার্ভ আপনার আপওয়ার্ড ট্রেন্ড, শার্পার ট্রেন্ড বিটুইন 2001 and 2005-06। সো এখান থেকেই খুব স্পষ্ট যে বিএনপির সরকার, বেগম খালেদার নেতৃত্বের যে সরকার, এই সরকার ছিল ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি একটা সরকার, এই সরকার ছিল প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি সরকার। আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশের যে প্রাইভেট সেক্টর গ্রোথ, বিশেষ করে আমাদের যে রেডিমেড গার্মেন্টস, আমাদের ঔষধ শিল্প, এই গ্রোথগুলো কিন্তু আমাদের মেইনলি হয়েছে আপনার শুরু হয়েছে 1991-এর পর থেকে। এটা গেল আপনার ব্যবসা বাণিজ্যের গ্রোথ। আমরা যদি দেখি হিউম্যান ডেভেলপমেন্টে তো আমাদের ম্যাডাম খালেদা ছিলেন একজন পায়োনিয়ার। আমি একটা মতো উদাহরণ দিই, আজকে যে বাংলাদেশে এত যে ফিমেল এনরোলমেন্ট ইন স্কুলস, কলেজ, বা মেয়েদের যে আপনার পার্টিসিপেশন ইন লেবার ফোর্স, চাকরি বাকরিতে অংশগ্রহণ, এবং আমাদের দেশে যে ফার্টিলিটি ডিক্লাইন, এখন ফার্টিলিটি আপনার 2 বা তার একটু নিচে, এটার একটা প্রধান কারণ আমরা অনেক অ্যানালিসিস করেছি, গ্লোবালি অনেক ইভ্যালুয়েশন হয়েছে। 92-93-তে
বেগম খালেদা জিয়া বাংলাদেশে ন্যাশনালি একটা প্রোগ্রাম উনি লঞ্চ করেছিলেন। এই প্রোগ্রামটিকে বলে ফুড অর ক্যাশ ফর এডুকেশন। এই ফুড অ্যান্ড ক্যাশ ফর এডুকেশনের মাধ্যমে যেসব ঘরের মেয়েরা স্কুলে যায়, এই স্কুলে যাওয়ার যে ঘরে যায় এই যে পরিবারগুলো, তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেত বা নির্দিষ্ট পরিমাণ ওই টাকার ইকুইভ্যালেন্ট খাদ্য পেত। এই কারণে অনেক সময় দেখা গেছে যে গরিব ঘরের যে মেয়েরা তাদের যে কারণে ড্রপ আউট হয়, এই ড্রপ আউট হয়নি কারণ এই ফুড ইনসেন্টিভের জন্য, ক্যাশ ইনসেন্টিভের জন্য। এবং এই প্রোগ্রামের ফলে আপনার আমাদের দেশে মেয়েদের এনরোলমেন্ট বেড়ে গেল, মেয়েদের লেবার ফোর্সে পার্টিসিপেশন বেড়ে গেল এবং এগুলোর ফলশ্রুতিতে ফার্টিলিটি ডিক্লাইন করলো। সবচেয়ে মজার ব্যাপার যে এই যে প্রোগ্রামের সাকসেস, এই সাকসেসটার জন্য পৃথিবীর বেশ কয়েকটি দেশ আমাদের এই প্রোগ্রামটাকে অ্যাডপ্ট করেছে। যেমন নাইজেরিয়া তাদের দেশে এই ক্যাশ ফুড ফর এডুকেশন প্রোগ্রামটাকে স্কেল আপ করেছে এবং সেখানে আমার সাথে একজন ভদ্রমহিলা একবার দেখা হয়েছিল, আমার ওয়ার্ল্ড ব্যাংকেরই কলিগ, হ্যাঁ, এবং সে আমাকে খুব গর্বের সহিত বলে তুমি তোমার বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার প্রোগ্রামটা আজকে আমাদের নাইজেরিয়ায়, ওনার প্রোগ্রামের জন্য আমাদের হাজার হাজার লাখ লাখ মেয়েরা আজকে পড়াশোনার মুখ দেখছে, তারা চাকরি বাকরির মুখ দেখছে। তো তখন তো গর্বে বুক ভরে যায়। তো এগুলো আমি জাস্ট কয়েকটা ওনার উদাহরণ দিলাম, ওনার মানবিক দিকটা উদাহরণ দিলাম। উনি যে একজন মায়ের যে মন ছেলেকে পড়াশোনা করার জন্য উৎসাহ দেয়, আমি সেই উদাহরণ দিলাম। রাষ্ট্রের প্রতি ভালোবাসা, আপনার রাষ্ট্রের কিভাবে সম্পদ বাড়বে, হ্যাঁ, রাষ্ট্র কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, হ্যাঁ, তার কিছু উদাহরণ দিলাম। তো উদাহরণ এভাবে আমরা যদি দিতে থাকি অনেক উদাহরণ দেওয়া যাবে। এবং ওনার যে আইকনিক ফিগার, ওনার যে আইকনিক আপনার চিন্তাভাবনা, ওনার যে উন্নয়ন, সমাজকে সামনে নিয়ে যাওয়ার যে ধ্যান ধারণা, আমরা আশা করি আমরা সামনের দিকে এগোনোর জন্য এগুলো আমাদের পাথর হয়ে থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতি থেকে ফিরে সাবরি আলোচনা ফিরবো। প্রিয় দর্শক, আর কাবেল দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আর কেবল দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমি একটু আবারও যেতে চাই আপনার কাছে। খালেদা জিয়া এবং এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে এখন দায়িত্ব সামলাতে হবে দলের, শেষ কথা কি বলবেন? না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো দায়িত্ব উনি তো নিয়েছেন বেশ অনেক আগে থেকেই। উনি অ্যাক্টিং চেয়ারপারসন, যেদিন থেকে ম্যাডামকে জেলে নিয়ে গেল তারপর থেকে তো উনি দলকে চালাচ্ছেন এবং ওনার প্রতিদিনের যে পরিশ্রম, ওনার মেধা, ওনার প্রতিদিনের যে বাংলাদেশের সাথে এতদিন উনি যেভাবে এনগেজ ছিলেন, ওনার সেই এনগেজমেন্টের মাধ্যমে, ওনার নেতৃত্বের মাধ্যমেই তো আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হলো। জুলাই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের আসলে পিছনের নায়ক তো ওনাকেই এখন ধরা হয়। উনি আমাদের যে তরুণ সমাজ তাদেরকে বিভিন্নভাবে উনি পিছনে থেকে উদ্বুদ্ধ করেছেন। তো এখন যে কথাটা উনি 5ই আগস্টের পরে বলেছেন, আপনারা সবাই হয়তো শুনেছেন যে গত 1.5 যুগে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবগুলোকেই ধ্বংস করা হয়েছে। দেশ একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েছে এবং আমরা এই ধ্বংসের প্রতিশোধ দিব। এই ধ্বংস করার যে আমরা প্রতিশোধ নেব, কিন্তু প্রতিশোধের ভাষাটা এবার হবে ভিন্ন। আমরা যে হিংস্রতা, সহিংসতা, এর যে ভিশাস সাইকেল বা নেগেটিভ রাজনীতির যে ভিশাস সাইকেল, অসম্মানের রাজনীতির ভিশাস সাইকেল, অত্যাচারের যে ভিশাস সাইকেল, কিন্তু বেরিয়ে এসে আমরা এটা সমৃদ্ধ বাংলাদেশ সবাইকে উপহার দিতে চাই। এর মাধ্যমেই আমরা অতীতের ধ্বংসের প্রতিশোধ নেব। এই জন্যই উনি দেশে ফিরেই যেটা বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটা পরিকল্পনা, সুন্দর বাংলাদেশ উপহারের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ উপহার উনি দিবেন। এর জন্য ওনার একটা প্ল্যান আছে। এই প্ল্যানের যে আপনার এই শুরুটা গত 1 বছর, 2 বছর বা 1-2 মাসে হয়নি, প্রায় আমি বলবো যে 10 বছরের বেশি সময় ধরে উনি ভাবছেন, দেশকে নিয়ে ভাবছেন। আমি যখন বিশ্বব্যাংকে কাজ করতাম, আমি ওনার সাথে দীর্ঘক্ষণ অনেক বিষয়ে আলোচনা করেছি। স্বাস্থ্য কীভাবে উন্নতি করা যায়, আমাদের সোশ্যাল প্রোটেকশন সিস্টেম কীভাবে উন্নত করা যায়, আমাদের কৃষিকে কীভাবে উন্নত করা যায়, অন্যান্য দেশ থেকে আমরা কী শিখেছি সেটা আমাদের দেশে কীভাবে আমরা অ্যাপ্লাই করব, এগুলো আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হতো। এবং আজকে উনি 8টা বিষয়কে উনি প্রায়োরিটাইজ করেছেন। সে 8টার বিষয়ের মধ্যে আছে স্বাস্থ্য, শিক্ষা, এমপ্লয়মেন্ট, মানুষের চাকরি বাকরি, কৃষি, নারীর স্বনির্ভরতা, ফ্যামিলি কার্ড, এর মধ্যে আছে পরিবেশ, জলবায়ুর যে অ্যাডভার্স এফেক্ট, এখান থেকে মানুষ কীভাবে রক্ষা করা যায়, এবং তারপরে আছে আপনার ক্রীড়া, আমরা কীভাবে ক্রীড়াকে পেশায় পরিণত করব, দেশের যে আমাদের তরুণী, আমাদের শিশু, তাদেরকে আমরা কিভাবে বিশ্ব দরবারে নিয়ে যাব একজন ভালো খেলোয়াড় হিসাবে। এবং তারপরে আছে আমাদের দেশের যারা সমাজের সম্মানিত ব্যক্তিত্ব, বিশেষ করে খতিব, ইমাম, মুয়াজ্জিন, অন্য ধর্মেরও বিভিন্ন উপাসনালয়ের যারা প্রধান, তাদের জীবন মান কীভাবে বাড়াবো,
এই 8টি বিষয়ের উপরে ওনার ডিটেইল প্ল্যান আছে। আমরা বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরের যারা এক্সপার্ট আছে বিভিন্ন বিষয়ের তাদেরকে আমরা মোবিলাইজ করেছি। ওনার ডাইরেক্ট তত্ত্বাবধানে, জনাব তারেক রহমান ওনার তত্ত্বাবধানে আমরা বিভিন্ন এই যে খাতগুলো আমি বললাম এগুলোর উপর আমরা ডিটেইল কর্মপরিকল্পনা তৈরি করেছি। আমরা কি করব, কিভাবে করব, টাকা পয়সা কত লাগবে, কোত্থেকে আসবে, আমাদের ইনস্টিটিউশনাল কাঠামোটা কীভাবে আমরা ইনস্টিটিউশনকে মজবুত করব, জনবল কোত্থেকে আসবে, কারা এগুলোকে ইমপ্লিমেন্ট করবে, এর বিশদ প্ল্যান আমরা তৈরি করেছি। এবং আপনারা হয়তো দেখেছেন যে এই মাসের ডিসেম্বরের 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা বিএনপি এবং অঙ্গ দলের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীদেরকে আমরা ঢাকায় নিয়ে এসেছি। ওনাদেরকে পর্যায়ক্রমে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা প্রশিক্ষণ কর্মসূচি ছিল এবং তার মাধ্যমে ওনারা জানতে পেরেছে যে বিএনপি যদি ভবিষ্যৎ সরকার পরিচালনার দায়িত্ব নেয় তাহলে স্বাস্থ্যে কি উন্নতি সাধন করবে, শিক্ষায় কি উন্নতি সাধন করবে, কর্মসংস্থানে কি উন্নতি সাধন করবে, কৃষিতে আমরা কি বিপ্লব নিয়ে আসব, এবং পরিবেশ, আমরা এই যে গার্বেজ আমাদের দেশে বিভিন্ন জায়গাতে গার্বেজ ছড়িয়ে আছে এগুলোকে আমরা কীভাবে সম্পদে রূপান্তরিত করব, এগুলো নিয়ে আমাদের দীর্ঘক্ষণ কর্মসূচি ছিল এবং আমাদের নেতাকর্মীরা এগুলো বুঝে গেছেন, শিখে গেছেন, যাতে করে ওনারা নিজের যার যার এলাকায় ফেরত যেয়ে ওনারা ঘরে ঘরে যাবেন এবং মানুষকে বলবে যে বিএনপি ভবিষ্যতে বাংলাদেশের গড়ার জন্য কি কি কর্মসূচি আছে। এটাই হলো আমাদের দি প্ল্যান এবং আশা করি জনগণ আমাদের কর্মসূচি জানবে, তারা আমাদেরকে জাজ করবে, করে আমাদের যে সামনে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে, এখানে ধানের শীষের বাক্সে ভোটগুলো দিবে এবং ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব এবং অন্যান্য যারা গণতন্ত্রকামী অন্যান্য যারা দল আছে যারা জিতে আসবে সবাইকে নিয়ে আমরা এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তুলব এবং একটা সুখী সমৃদ্ধশালী একটা আধুনিক বাংলাদেশ সবার সামনে উপহার দেব। অসংখ্য ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনাকে এই আলোচনায় উপস্থিত থাকবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও বিএনপির চেয়ারপারসনের প্রতি শোক জানিয়ে শেষ করতে চাই আজকের এই অনুষ্ঠানটি। আর কেবল দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।